নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আলোক তড়িৎ কোষ। এটা হচ্ছে এক প্রকার কোষ, যে কোষটা কি আলোক তড়িৎ ক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যে কোষে কি হয়, একটা আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এবার আমরা দেখব যে কোষটা কেমন, এর বর্ণনা কেমন, এর কার্যপ্রণালী কেমন, আর এই কোষে কীভাবে একটা আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। ঠিক আছে, তার জন্য কি করছি, আমরা কপারের একটা পাত নিচ্ছি। একটা পাত নিব, সে কপারের পাতের উপরে কপারের একটা অক্সাইডের একটা স্তর নিব, Cu2O, কিউ প্লাস অক্সাইডের একটা আমরা স্তর নিলাম। আর তার উপরে পাতলা একটা সোনার প্রলেপ নিলাম। এই সোনার প্রলেপটা একদম পাতলা। এই সোনার প্রলেপের উপর যদি কোনো একটা আলো যদি এসে পড়ে, তাহলে আলোটা সহজেই এই পাতলা পাতটাকে বা স্তরটাকে ভেদ করে এই Cu2 এর উপরে পড়তে পারে। ঠিক আছে, আচ্ছা। আর আমি এখান থেকে শুরু করে একটা তার দিয়ে, আর এখানে একটা আমরা ভার রোধ লাগিয়েছি। এই রোধটাকে বলা হয় আরএলটা বলে ভার রোধ, বা ইংরেজিতে বলে লোড রেজিস্ট্যান্স বলা হয়। দিয়ে একটা আমরা টোটাল একটা বর্তনী তৈরি করেছি। ঠিক আছে, আচ্ছা। এবার কাজটা হচ্ছে কি, দেখো, আমি এই ব্যবস্থার উপরে আমি আলো ফেললাম এদিক থেকে। আলো পড়া মানে কি পড়া? ফোটন কণা স্রোত পড়া। এটা কি আছে, একটা পুরো ধাতব পাত বলতে পারি। কপার আর কপার অক্সাইড মিলে একটা ধাতব পাত হয়ে গেল। আমি সোনার পাতের কথা এখন বলছি না, কিন্তু কপার অক্সাইড আর কপার দুটার একটা স্তর, তার উপরে কি করছে, একটা আলো পড়ছে, মানে ফোটন কণা স্রোত পড়ছে। তো এটা যদি ধাতব যদি পাত থাকে, তার মানে কি থাকবে, এর উপরে অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকবে। এবার এই যে আলোগুলো যে এসে পড়ছে, আলোগুলো কি করবে, এই যে মুক্ত ইলেকট্রন, মানে আলো পড়া মানে ফোটন কণা, এই ফোটন কণাগুলো কি করবে, এই যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, এই মুক্ত ইলেকট্রনগুলোকে টেনে টেনে বার করবে। তাহলে মুক্ত ইলেকট্রনগুলো কি করছে, এর অপোজিটে আস্তে আস্তে বেরোবে, এদের এইভাবে নিঃসরণ হবে। তাহলে এইভাবে যদি নিঃসরণ হয়, তো এই যে আমরা এখানে সোনার প্রলেপটা যে নিয়েছি, এবার এই সোনার প্রলেপটা তার কারণটা হলো কি এটাই, যে মুক্ত ইলেকট্রনগুলো যে বেরোবে কিনা, সেই মুক্ত ইলেকট্রনগুলো কি হয়, এই সোনার প্রলেপে এসে আটকে যায়। তাহলে মুক্ত ইলেকট্রনগুলো যদি সোনার প্রলেপে এসে যদি আটকে যায়, তাহলে সোনার প্রলেপটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যাবে। আর আমরা আলোক তড়িৎ ক্রিয়ার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা কি দেখলাম, যে কোনো ধাতব পাত থেকে যদি ইলেকট্রন যদি বেরিয়ে যায় আলোক তড়িৎ ক্রিয়ায়, তাহলে সেই ধাতব পাত্রটা কি হয়ে যায়, পজিটিভলি হয়ে যাবে চার্জড। তাহলে এবার একটা জিনিস দেখো, ধাতব পাত্রটা হলো পজিটিভ চার্জ, আর সোনা পাত্রটা হলো নেগেটিভ চার্জ। তাহলে এপারে পজিটিভ, এপারে নেগেটিভ। তাহলে দেখো তো এই দুটার মধ্যে একটা কি ভোল্টেজ ডিফারেন্স তৈরি হচ্ছে না? আর এই ভোল্টেজ ডিফারেন্স মানে কি হয়, সৃষ্টি হয় কি, এটা তড়িৎচালক বল, ইএমএফ। কোনো দুই প্রান্তে যদি ভোল্টেজ ডিফারেন্স বা বিভব প্রভেদ সৃষ্টি হলে সেখানে কি সৃষ্টি হবে, একটা তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স সৃষ্টি হবে। আর যে তড়িৎচালক বলের কাজটাই হলো কি, বহির্বর্তনীতে একটা কারেন্ট পাঠানো। তড়িৎচালক বলে কাজ হলো একটা কারেন্টকে বর্তনীর মধ্যে দিয়ে পাঠানো। আর আমরা ছোটবেলা থেকে জানি যে কারেন্ট কি হয়, সবসময় পজিটিভ ভোল্টেজ থেকে বেরোয় আর নেগেটিভ ভোল্টেজে থামে। তাহলে এদিক বরাবর কি হবে, এই যে পজিটিভ থেকে কারেন্ট এভাবে বেরোবে, এভাবে এসে নেগেটিভে ঢুকবে। তাহলে এদিক বরাবর কি যাবে, প্রবাহ যাবে। কি যাবে, এদিক বরাবর প্রবাহ যাবে। আর তুমি এদিকে দেখো, যে এদিকে কি আছে, ইলেকট্রন আছে, এখানে কি আছে, পজিটিভ আছে। তো এখানে যদি ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনগুলো কি করছে, এই তার দিয়ে গিয়ে এভাবে বেরোবে। এই হচ্ছে ইলেকট্রন প্রবাহ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ব্যবস্থা, দেখো তো আমরা একটা কারেন্ট পেয়ে যাচ্ছি। তো আলো ফেললাম, এদিক বরাবর কারেন্ট পেয়ে যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর এদিক বরাবর কারেন্ট যাচ্ছে, আর এদিকে দেখো এখানে সোনার প্রলেপটা, এখানে যেহেতু ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো কি করছে, এটা দিয়ে বেরোবে। তো ইলেকট্রন যদি বেরোয়, তাহলে কি দেখো তো এই প্রবাহের অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। তাহলে এদিক বড় হচ্ছে ইলেকট্রন প্রবাহ, আর এদিক বড় যাচ্ছে কি, প্রবাহ মানে কারেন্ট, যেটা আমরা ইএমএফ এর জন্য পাচ্ছি। তাহলে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রবাহ আর ইলেকট্রনের প্রবাহ মানে কারেন্ট আর ইলেকট্রনের যে গতিপথ, সেই গতিপথটা কি, তারা পরস্পর অপোজিট। এবার এই যেখানে আরএলটা কি, এ প্রবাহ আর ইলেকট্রনের প্রবাহের মধ্যে ডাইরেকশনটা অপোজিট হলো, এই পুরো ব্যবস্থাটা কি না, তোমাদের যখন এই বা তোমরা যখন এই ওহমের সূত্র চ্যাপ্টারে যখন পড়বে, তখন এই ওহমের সূত্র চ্যাপ্টারে গিয়ে ভালোভাবে এইসব জিনিসগুলো আলোচনা করা হয়েছে, সেখানে তোমরা ভালো করে দেখতে হবে। ওখানে বর্তনী কি, বর্তনী কয় প্রকার, কি কি, এসব জিনিসগুলো ওখানে আলোচনা করা হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার এখানে দেখো, আলো ফেললাম, কারেন্ট পাচ্ছি, তার মানে কি আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পেরেছি। তার জন্য এটাকে বলা হয় কি, আলোক তড়িৎ কোষ। আর যেখানে মূল কাজটা করছে কি, একটা ইএমএফ, আর ইএমএফ তৈরি হচ্ছে কি, এটা ভোল্টেজ ডিফারেন্সের জন্য। তার জন্য এই কোষটাকে কখনো কখনো আর বলা হয় কি, আলোক ভোল্টীয় কোষ বলা হয়, আলোক ভোল্টীয় কোষ। ঠিক আছে, আলোক তড়িৎ কোষ অপর নাম হচ্ছে আলোক ভোল্টীয় কোষ। তারপরে এই আলোক তড়িৎ কোষ বা আলোক ভোল্টীয় কোষের ব্যবহারগুলো করে নেবে। ঠিক আছে, ব্যবহারগুলো যদি যদি ইউজেস যদি বলি আমরা, তাহলে সব প্রথমে কি, যে আমরা তো জানি যে সোলার ব্যাটারিগুলো হয় বা সৌর ব্যাটারিগুলো।
সোলার প্ল্যান্টগুলো কি হয়, সোলার প্ল্যান্টগুলোতে এই আলো তড়িৎ কোষগুলোকে এখানে লাগানো থাকে, এখানে আলো পড়ে আর এখান থেকে আমরা কারেন্ট পাই। আরও অনেকগুলো ব্যবহার আছে, যেমন স্বয়ংক্রিয় সুইচ টুইচগুলোতে বা স্বয়ংক্রিয় ট্যামেরাগুলোতে এখানে ব্যবহার করা হয়। তোমরা দুয়ারি বইটা একটু ফলো করবে, দুয়ারি বই দেখতে পাবে যে এখানে আলো তড়িৎ কোষে অনেকগুলো ব্যবহার আছে, জাস্ট খালি একটু তোমরা দেখে নিও। আচ্ছা, নেক্সট যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করব, সেই নেক্সট টপিকটা হচ্ছে কি, আলোর তরঙ্গ তথ্যের ব্যর্থতা। আলোর তরঙ্গ তথ্যের ব্যর্থতা। আমরা প্রথম দিনে আলোচনা করেছিলাম যে তরঙ্গ তথ্য মানে ওয়েভ থিওরি কি বলেছিল, যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। তাহলে তরঙ্গের আকারে যদি বিস্তার লাভ করে, ওই তরঙ্গ তথ্যটা কি, যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণের তিনটা ধর্ম কি কি বা তিনটা পরীক্ষা। একটা কি ছিল, কৃষ্ণবস্তু বিকিরণ ছিল, একটা কি ছিল, ফটো ইলেকট্রিক ইফেক্ট ছিল, আর একটা কি ছিল, পারমাণবিক বর্ণালী ছিল। এই তিনটা ধর্ম বা তিনটা পরীক্ষা কি করেছিল, তরঙ্গ তথ্যটা ব্যাখ্যা করতে পারেনি। কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণের ওয়েভ থিওরি বা তরঙ্গ তথ্য আলোর তিন ধরনের পরীক্ষা বা তিনটা এক্সপেরিমেন্ট বা তিনটা ধর্ম ব্যাখ্যা করতে পারেনি। একটা হচ্ছে কি কৃষ্ণবস্তু বিকিরণ, একটা হচ্ছে কি আলোক তড়িৎ ক্রিয়া, আর একটা হচ্ছে কি পারমাণবিক বর্ণালী। এবার আমরা যে বলছি যে তরঙ্গ তথ্যটা আলোক তড়িৎ ক্রিয়াটাকে ব্যাখ্যা করতে পারেনি, প্রকৃতপক্ষে আলোক তড়িৎ ক্রিয়ার কোন কোন জিনিসগুলো ব্যাখ্যা করতে পারেনি, ওই জিনিসগুলো আমরা এখানে আলটিমেটলি দেখব। তাহলে এখানে আমার হেডিং দিচ্ছি কি, আলোক তরঙ্গ তথ্যের ব্যর্থতা। এবার সেই তরঙ্গ তথ্যের ব্যর্থতার মধ্যে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়ছে। এই ফটো ইলেকট্রিক ইফেক্টের কোন কোন পার্টগুলো ব্যাখ্যা করতে পারেনি। 1 নম্বর, ইম্যাক্স, সর্বোচ্চ গতিশক্তি ব্যাখ্যা করতে পারেনি। কীভাবে ব্যাখ্যা করতে পারেনি, তরঙ্গ তথ্যে বলা হয়েছে যদি কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণের তীব্রতা যদি বাড়ে, সেই তীব্রতা বাড়তে গেলে সেই তড়িৎচুম্বকীয় বিকিরণের শক্তির পরিমাণটা বেড়ে যায়। তাহলে কি হয়, ধরুন আমরা একটু ধাতব পাত নিয়েছি, এই ধাতব পাতের উপরে একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ মানে আলো ফেললাম তরঙ্গ তথ্যের অনুসারে। তাহলে এর আমরা ইন্টেন্সিটি বাড়াচ্ছি, ইন্টেন্সিটি বাড়ালে কী হবে, শক্তি বাড়বে। আর এর যদি শক্তি বাড়ে, তাহলে এখানে যে ইলেকট্রনগুলো আছে, যে ইলেকট্রনগুলো এখান থেকে বেরোবে, তাহলে কি গতিশক্তির মানটা বৃদ্ধি পাবে না? কারণ আমরা জানি যে এই গতিশক্তিটা কার উপর নির্ভর করছে, এর উপরে। তাহলে ই যদি বাড়ে তাহলে ইম্যাক্স বাড়বে। তাহলে আমরা দেখো প্রাবল্য বাড়িয়ে যায় না কেন, যতই বাড়ে না কেন বা বাড়িয়ে যায়, তাহলে ইম্যাক্সের মানটা আস্তে বাড়তে থাকবে। তাহলে ইম্যাক্সের যে সর্বোচ্চ ভ্যালুটা, সেটাকে আমরা বলতে পারবো যে সর্বোচ্চ ভ্যালুটা কত আছে। আমি আয় যতটা বাড়াবো ততটা পরিমাণ ইম্যাক্স বাড়বে। তাহলে আমরা ইম্যাক্সের সর্বোচ্চ ভ্যালুটা কত, সেটা আমরা তরঙ্গ তথ্যের মাধ্যমে বার করতে পারবো না। এবার আমরা আইনস্টাইনের গল্পে আসি। আইনস্টাইনের কথা বলেছে কি, ইম্যাক্স সমান হচ্ছে কত, ইভি0, সর্বোচ্চ গতিশক্তি নিবৃত্তি বিভবের সঙ্গে সমান হয়। তাহলে এই ইকুয়েশন অনুযায়ী আমরা বলতে পারি যে ইম্যাক্সের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ভি0, তার বেশি হবে না কিন্তু তার কম হতে পারে। আর তার কম কত হতে পারে, আমি কিছুক্ষণ আগে বললাম শূন্যের কাছাকাছি হবে। তাহলে 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম ভি0 পর্যন্ত হবে, তার বেশি হবে না। তাহলে এই যে জিনিসটা আইনস্টাইন বলছে যে সর্বোচ্চ গতিশক্তির মানটা ভি0 থেকে বেশি হবে না, আর তরঙ্গ তথ্য বলেছে কি এ সর্বোচ্চ মানে তীব্রতা বাড়তে গেলে শক্তি বাড়বে, শক্তি বাড়তে গেলে ইম্যাক্সের কোনো সর্বোচ্চ ভ্যালু পাওয়া যাবে না। তাহলে এটাই হচ্ছে কি তরঙ্গ তথ্যের ব্যর্থতা, যে কি যে কোনো ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির লিমিটটা কত বা এর মানটা কত, সেটাও ব্যাখ্যা করতে পারেনি। 2 নম্বর কোন জিনিসটা ব্যাখ্যা করতে পারেনি আলোক তড়িৎ ক্রিয়ার, সেটা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। এই জিনিসটা ব্যাখ্যা করতে পারেনি। তরঙ্গ তথ্য বলছে যে একটা ন্যূনতম কম্পাঙ্ক, সেই ন্যূনতম কম্পাঙ্কের যদি কোনো আলো থাকে, তাহলে দেখা যায় ন্যূনতম কম্পাঙ্কের আলোর ক্ষেত্রেও কী হয়, যে তীব্রতা অনেক বেশি হয়। এই জিনিসটা একটু ভালো করে বুঝবে, যে কোনো ন্যূনতম কম্পাঙ্কের আলো যদি থাকে বা কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ থাকে, তার তীব্রতা কিন্তু বেশি হতে পারে। আর তীব্রতা যদি বেশি হয় তাহলে তার শক্তি বেশি হবে, আর শক্তি বেশি হতে গেলে নর্মালি একটা ইলেকট্রনকে বার করতে সক্ষম হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, যে কম্পাঙ্ক কম থাকা সত্ত্বেও তীব্রতা বেশি থাকার জন্য শক্তি বেশি হচ্ছে, আর শক্তি বেশি থাকার জন্য কি হচ্ছে, নর্মালি একটা ইলেকট্রনকে বার করতে সক্ষম হচ্ছে। কিন্তু আইনস্টাইন বলেছে, বা আমরা যে প্রারম্ভ কম্পাঙ্কের যে গল্প জানি কি, যে প্রারম্ভ কম্পাঙ্ক থেকে কম কম্পাঙ্কের আলো যদি পড়ে তাহলে এখানে ইলেকট্রন নিঃসরণ হবে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে আলো তরঙ্গ তথ্য কী বলছে, কম্পাঙ্ক কম হবে, প্রাবল্য বেশি হবে, প্রাবল্য বেশি হলে শক্তি বেশি হবে, শক্তি যদি বেশি হয় তাহলে ইলেকট্রন নিঃসরণ করতে পারবে। তাহলে যেটা পুরোপুরি আমরা বলতে পারি না, বলা যায় না যে
এরকম কম্পাঙ্কে বা এরকম শক্তি সম্পন্ন কোনো আলো যদি পড়ে তাহলে ইলেকট্রন নিঃসরণ করতে পারবে। তার মানে কি সেখানে কম্পাঙ্কের মানটা যদি প্রারম্ভ কম্পাঙ্ক যদি কোনো রকম ভাবে যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন নিঃসরণ হবে না, যেটা আইনস্টাইন তার পরীক্ষার মাধ্যমে দেখিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তরঙ্গ তথ্যের মাধ্যমে প্রারম্ভ কম্পাঙ্কটাকে ব্যাখ্যা করা যায় না। 3 নম্বর জিনিস, আমি আলোর তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্যটা বলেছিলাম যে এই যে আলোক তড়িৎক্রিয়াটা এটা একটা তাৎক্ষণিক বিক্রিয়া, মানে আলো পড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নিঃসরণ শুরু হয়ে যায়। কিন্তু তরঙ্গ তথ্য বলছে যে আলো পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইলেকট্রন নিঃসরণ হয় না। কি করে? যে আলোটা যে পড়লো, আলো পড়ার পর কি হচ্ছে, এখানে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কি করছে, আগে শক্তিটাকে শোষণ করবে, শক্তিটা গ্রহণ করার পরে তারপরে ওরা ধাতব পৃষ্ঠ থেকে বেরোবে। তার মানে কি, এটা একটা সময় সাপেক্ষ পরীক্ষা, যে কথাটা তরঙ্গ তথ্য বলেছে, কিন্তু আইনস্টাইন বলেছে তার নিজের পরীক্ষার মাধ্যমে এক্সপেরিমেন্ট করে যে না, এটা অত্যন্ত তাৎক্ষণিক বিক্রিয়া, যেটা আলো পড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা নিঃসরণ শুরু হয়ে যায়। তাহলে আমরা এখন দেখতে পেলাম যে তরঙ্গ তথ্যের মাধ্যমে যে আলোক তড়িৎক্রিয়ার যে 3টা ধর্ম বা 3টা বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায়নি, তাদের মধ্যে একটা হচ্ছে কি ইম্যাক্স, যা সর্বোচ্চ ভ্যালু কত সেটা বার করা বলা যায়নি বা বলা সম্ভব হয়নি। 2 নম্বর হচ্ছে কি প্রারম্ভ কম্পাঙ্ক, আলো তরঙ্গ তথ্য বলছে যে প্রারম্ভ কম্পাঙ্কের কম কম্পাঙ্কে আলো পড়তে গেলে ইলেকট্রন নিঃসরণ শুরু হবে, যেটা হচ্ছে কি তার পুরোপুরি ভুল কথা। আর 3 নম্বর হচ্ছে কি যে তার তাৎক্ষণিক আচরণ আলোক তড়িৎক্রিয়ার। ঠিক আছে, এই 3টা হচ্ছে কি আলোক তড়িৎক্রিয়া এই তরঙ্গ তথ্যের ব্যর্থতা। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে জিনিসটা আমরা জানবো সেই জিনিসটা হচ্ছে কি, এবার আমরা কোয়ান্টাম থিওরি তো মোটামুটি করে জেনেছি, আলোক তড়িৎক্রিয়াটাও জানলাম, তো কোয়ান্টাম থিওরি দ্বারা আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা করা যায় কিনা সেই জিনিসটা আমরা জানবো। ঠিক আছে, আমরা দেখলাম যে তরঙ্গ তথ্যের দ্বারা আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করা যায় না, কিন্তু এবার আমরা দেখবো যে কোয়ান্টাম তথ্যের দ্বারা আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করা যাচ্ছে কিনা। তাহলে আমাদের নেক্সট রিডিংটা হচ্ছে কি কোয়ান্টাম তথ্যের দ্বারা আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা। আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা দেখো, প্রথম ব্যাখ্যাটা কি করেছিল, যেটা তরঙ্গ তথ্য পারেনি, ইম্যাক্স, যেটা কোয়ান্টাম থিওরি ব্যাখ্যাটা করতে সক্ষম হয়েছিল। দেখো কি করে, আমরা কি জানি, ইম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ওমেগা জিরো, জানি ইম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ওমেগা জিরো। ঠিক আছে, প্রকৃতপক্ষে দেখা যায় এই যে কার্য অপেক্ষকটা, এই কার্য অপেক্ষকটা কি বলেছিলাম যে কার্য অপেক্ষকটা হচ্ছে কি ধাতুর প্রকৃতির উপর নির্ভরশীল। তার মানে ধাতু যদি কোনো একটা নির্দিষ্ট ধাতু থাকে, তো নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে কার্য অপেক্ষকটা কী হবে, নির্দিষ্ট হবে। তাহলে আমরা বলতে পারি যে কার্য অপেক্ষকটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট একটা রাশি। তাহলে এখানে কার্য অপেক্ষক হলো কনস্ট্যান্ট রাশি, তার মানে ওমেগা জিরোটা হয়ে গেল কি ধ্রুবক বা কনস্ট্যান্ট। নিউ ফ্রিকোয়েন্সি, যে আলোটা পড়বে তার কম্পাঙ্কের মান কখনো চেঞ্জ হয় না, তাহলে নিউটা হয়ে গেল কি ফ্রিকোয়েন্সি, মানে এটা হয়ে গেলে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর এইচ, এটা তো কনস্ট্যান্ট আছেই, তাহলে আমরা এখানে বলতে পারি যে ইম্যাক্সটা হয়ে গেল কি কনস্ট্যান্ট, ইম্যাক্সটা হয়ে গেল কত, কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি এটাই যে ওমেগা জিরো যদি কনস্ট্যান্ট থাকে, নিউ যদি কনস্ট্যান্ট থাকে, এইচ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ইম্যাক্সও কনস্ট্যান্ট থাকবে। তার মানে কথাটা মানে হলো এটাই যে ইম্যাক্সের কোনো ভ্যারিয়েবল কোনো ভ্যালু থাকবে না, যে পরিবর্তনশীল কোনো মান বা পরিবর্তনশীল কোনো এর পরম মান থাকতে পারে না। তাহলে এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই নির্দিষ্ট ভ্যালুটা হবে কত, ভি জিরোর সঙ্গে সমান, যেটা আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে একটা জিনিস এখান থেকে আমরা এটাই বলতে পারি যে আমরা তো এর আগের দিন পড়েছি যে ভি ম্যাক্স সমান হচ্ছে কত, √2e v0/m, যে রাশিমালার মধ্যে কোনো রকম প্রাবল্যের কোনো গল্প ছিল না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জিনিস দেখলাম যে নিউ জিনিসটা যদি কনস্ট্যান্ট যদি করে দিই, তাহলে ইম্যাক্সটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এবার নিউ কনস্ট্যান্ট করলে ইম্যাক্সটা কনস্ট্যান্ট, তার মানে ইম্যাক্সটা ডাইরেক্টলি কার উপর ডিপেন্ডেবল, নিউ এর উপরে। যেখানে আমরা কিছুক্ষণ আগে লেখচিত্র করলাম এই যে ইম্যাক্স ভার্সেস নিউ। এবার এখান থেকে আমরা বলতে পারি যে ইম্যাক্সটা নিউ এর উপর নির্ভরশীল, তাহলে এখানে যদি আমি প্রাবল্য বাড়াই না কেন বা কমাই না কেন, প্রাবল্যের উপরে ইম্যাক্সটা কোনো নির্ভর করবে না। কিন্তু তরঙ্গ তথ্য একটা কথা বলেছে যে প্রাবল্য বাড়ালে শক্তি বাড়বে, শক্তি বাড়াতে গেলে ইম্যাক্স বাড়বে, যেটা হচ্ছে পুরোপুরি ভুল কথা। আর এই ভুলটাকে আমাদের
ত্রুটিটাকে দূর করছে কে? কোয়ান্টাম থিওরি। যে কোয়ান্টাম থিওরির মাধ্যমে আমরা বলতে পারি যে ইম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ওমেগা জিরো, যে ওমেগা জিরো নিউ এ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইম্যাক্সও কনস্ট্যান্ট হবে, মানে ইম্যাক্সের একটা ভ্যারিয়েবল ভ্যালু নেই, একটা ফিক্সড ভ্যালু আছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোন জিনিসটা ব্যাখ্যা করতে পারেনি তরঙ্গ তত্ত্ব? 2 নম্বর ছিল কি প্রারম্ভ কম্পাঙ্ক বা নিউ জিরো, এই জিনিসটা ব্যাখ্যা করতে পারেনি। আবার আমরা চলে আসলাম কোথায়? ইম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ওমেগা জিরো। ঠিক আছে? আচ্ছা, ওমেগা জিরোটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এটার ফিক্সড ভ্যালু, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? এবার আমরা কি করছি যে আমরা ধরো ভ্যালুর কথা হচ্ছে যে কোনো একটা কম্পাঙ্ক, একটা আলো পড়লো, সেই আলোর কম্পাঙ্ক যোগ্যত নিউ, যে কোনো একটা আলো তার কম্পাঙ্ক ধরলাম কোথাও আমরা নিউ। ঠিক আছে? নিউ এর সঙ্গে ইম্যাক্সের কি সম্পর্ক? সরল সম্পর্ক, সমানুপাতিক। নিউ বাড়লে ইম্যাক্স বাড়বে, নিউ কমলে ইম্যাক্স কমবে। আচ্ছা, নিউ এর মান যদি কমাই, নিউ এর মান যদি কমাই তাহলে ইম্যাক্সের মানটা কমবে, তাহলে যেহেতু নিউ এর সঙ্গে ইম্যাক্সের সরল সম্পর্ক রয়েছে, নিউ কমাতে গেলে ইম্যাক্স কমবে। এবার নিউ কমাতে 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 কতদূর পর্যন্ত কমাতে পারি? নিউ জিরো পর্যন্ত প্রারম্ভিক কম্পাঙ্ক। তখন দেখা যায় নিউকে যদি আমরা কমাতে কমাতে যদি নিউ জিরো করি, তখনও দেখা যায় যে ততক্ষণে গতিশক্তির মানটা শূন্য হয়ে গেছে। তাহলে কি আমরা নিউ এর সঙ্গে ইম্যাক্সের সম্পর্ক যে সমানুপাতিক, নিউকে যদি কমাতে লাগি ইম্যাক্স কমছে, মানলাম। নিউকে কমাতে কমাতে যদি আমরা নিউ জিরো পর্যন্ত নিয়ে আসি তাহলে ততক্ষণ দেখা যায় ইম্যাক্সটা জিরো হয়ে যায়। তাহলে ইম্যাক্স যদি জিরো হয়ে যায় তাহলে এই কনসেপ্ট যদি আমরা ইউজ করি, দেখো তো ইম্যাক্স হয়ে গেলো জিরো, নিউটা হয়ে গেল কত? নিউ জিরো, আর ওমেগা জিরো থাকলো। তাহলে এখানে দেখো তো এইচ নিউ জিরো সমান কত হচ্ছে? দেখো তো এখানে ওমেগা জিরো লিখতে পারছি না, তাহলে দেখো তো এখানে নিউ জিরো সমান কত হচ্ছে? ওমেগা জিরো বাই এইচ। যেখানে দেখো তরঙ্গ তথ্য প্রারম্ভ কম্পাঙ্কের কনসেপ্টই দিতে পারেনি, যেখানে কোয়ান্টাম তথ্য দেখো প্রারম্ভ কম্পাঙ্কের রাশিমালা দিয়ে দিয়েছে। আর এই রাশিমালাটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফর প্রবলেম। নিউ জিরো সমান কত হচ্ছে? ওমেগা জিরো বাই এইচ। তার মানে কার্য অপেক্ষকে যদি আমরা প্রাইম কনস্ট্যান্ট দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? প্রারম্ভ কম্পাঙ্কের রাশিমালা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি এখান থেকে একটা কাজ করতে পারো যে আমরা এই ম্যাক্স মান কি জানি, বা এখানে তুমি যদি কোনাকুনি গুণ, হ্যাঁ কি জানি আমরা? এইচ নিউ মাইনাস ওমেগা জিরো জানি তো, তাহলে এখানে লিখতে পারো এইচ নিউ মাইনাস ওমেগা জিরো সমান কি লিখতে পারি? দেখো তো আমরা এইচ নিউ জিরো, তাহলে এখান থেকে দেখো তো এইচ যদি কমন নাও তাহলে কত হবে? দেখো তো নিউ মাইনাস নিউ জিরো, তাহলে ই ম্যাক্সের একটা নতুন রাশিমালা পেয়ে যাচ্ছে। এটাও একটা আলোচনী সমীকরণ বলতে পারি আমরা। আচ্ছা, তাহলে দুটো ধর্ম ব্যাখ্যা করা গেল, যেটা তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করতে পারেনি বা তরঙ্গ তথ্য ব্যাখ্যা করতে পারেনি। 3 নম্বর ধর্ম কি? তাৎক্ষণিক আচরণ। তাৎক্ষণিক আচরণটা কি? আইনস্টাইন যে কথাটা বলেছিল যে আলো পড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নিঃসরণ হয়ে যাবে, কোয়ান্টাম তথ্য একই কথাই বলছে যে হ্যাঁ আলো পড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নিঃসরণ শুরু হয়ে যাবে। ঠিক আছে? তার মানে কোয়ান্টাম তথ্যের মানে অনুযায়ীও এই কথা বলা যেতে পারে যে এটা একটা তাৎক্ষণিক বিক্রিয়া, মানে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন। কিন্তু এখানে কোয়ান্টাম তথ্য একটা কথা বলেছে কি, যে আলটিমেটলি কাজটা কি করে হচ্ছে, এই যে আলো যে পড়ছে, আলো পড়ার পর ইলেকট্রন যে বেরোচ্ছে, এখানে কোয়ান্টাম তথ্য কিন্তু একটু ব্যাখ্যা করেছে। কি বলেছে? যে একটা ধাতব পাতের উপরে যখন একটা কোয়ান্টাম কণা যখন এসে পড়ছে, মানে আলো পড়ছে মানে কি কোয়ান্টাম কণা এসে পড়ছে, কোয়ান্টাম পার্টিকেলগুলো এসে পড়ছে, তখন কোয়ান্টাম পার্টিকেলগুলো কি করে যে ইলেকট্রনগুলোর সঙ্গে নাকি সংঘর্ষ করে আগে। আর সংঘর্ষটা সেই সংঘর্ষটা হয় নাকি পুরো ইলাস্টিক সলিউশন, ইলাস্টিক কলিশন। সংঘর্ষটা হয় নাকি ইলাস্টিক কলিশন। যখন একটা ধাতব পাতের উপরে যখন ইলেকট্রনগুলো এখানে আছে, যখন ফোটন কণাগুলো এসে পড়লো, তো এই প্রতিটা ফোটন কণাগুলোর সঙ্গে কি হয়? ইলেকট্রন কণাগুলো একটা সংঘর্ষ হয়, আর সেই সংঘর্ষটা হয় কি? ইলাস্টিক কলিশন। আর আমরা ক্লাস 11-এ পড়েছি, যদি কোনো দুটি কণার মধ্যে ইলাস্টিক কলিশন হয় তাহলে এক কণা আর এক কণার মধ্যে কি হয়? শক্তি আর ভরবেগের স্থানান্তর হয়। নর্মালি শক্তির স্থানান্তর বা হস্তান্তর হয়, যে এক জায়গা থেকে শক্তি আরেক জায়গাতে চলে যায়। তো আমরা আলোক তড়িৎ ক্রিয়ায় পড়েছিলাম যে আইনস্টাইন বলেছিল কি, একে শক্তি দিচ্ছে। হ্যাঁ, প্রকৃতপক্ষে সেটাই। এর শক্তিটা কীভাবে দিচ্ছে? কারণ এটা আর এটার মধ্যে একটা ইলাস্টিক কলিশন হচ্ছে, আর কলিশন হওয়ার ফলে কি হয় যে এক কণা বা এক আধান আরেক আধানকে নিজের শক্তিটা হস্তান্তর করে দেয়, ফলে এখান থেকে ইলেকট্রনটা বেরোতে সক্ষম হয়। তাহলে এই কথাটা বলেছিল কি আমাদের কোয়ান্টাম তথ্য। আর 4 নম্বর ধর্ম কি? 4 নম্বর ধর্ম এই বলেছিল আমরা যদি তীব্রতা যদি বাড়াই, মানে ইন্টেন্সিটি যদি বাড়াই, ফোটন কণার সংখ্যা বাড়বে। ফোটন কণার সংখ্যা বাড়তে গেলে ইলেকট্রন নিঃসরণ বেশি হবে, আর ইলেকট্রন নিঃসরণ যদি বেশি হয় তাহলে কারেন্টের মানটা বাড়বে। তার মানে কি? কারেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমরা 4খানা যে দেখলাম, এই 4খানা ধর্ম কিন্তু আমরা আলোক তড়িৎ ক্রিয়ার যেটা কোয়ান্টাম তথ্য দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে? আর যে 4টা ধর্ম কিন্তু তরঙ্গ তথ্য কিন্তু এই আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে পারেনি। ঠিক আছে?
এইটাই হচ্ছে কি কোয়ান্টাম তথ্যের সাফল্য, আর এর আগেরটি হয়েছিল কি তরঙ্গ তথ্যের ব্যর্থতা। ঠিক আছে, আচ্ছা নেক্সট নেক্সট যে আমরা টপিক নিয়ে আলোচনা করব, আমরা তো আইনস্টাইনের সমীকরণ তো জানি। কি সমীকরণটা? যে ইভি জিরো সমান হচ্ছে কত? এইচ নিউ মাইনাস ওমেগা জিরো। এটা তো আইনস্টাইনের সমীকরণ আমরা জানি। তো আমরা এখানে দেখো তো ভি জিরো সমান কি লিখতে পারি? এইচ নিউ মাইনাস ওমেগা জিরো বাই ই। এটা কায়দা করে লিখছি এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস ওমেগা জিরো বাই ই সমান ভি জিরো সমান। দেখো তো এটাকে আমি একটা সরলরেখা সমীকরণের সঙ্গে আমি কম্পেয়ার যদি করি, দেখো তো এটা ওয়াই ইকোয়াস টু এম এক্স মাইনাস সি এর একটা সরলরেখার সঙ্গে তুলনা করা যেতেই পারে, যেখানে ওয়াই এর ভ্যালুটা কত এখানে ভি জিরো, এক্স এর ভ্যালুটা কত এখানে নিউ, এম এরটা কত এইচ বাই ই, আর সি কত ওমেগা জিরো বাই ই। তাহলে দেখো যেখানে ওয়াই ইকোয়াস টু এম এক্স মাইনাস সি, মানে এটা একটা সরলরেখা সমীকরণের সঙ্গে দেখো তো এটা পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে। তাহলে ম্যাচ যদি করে যায়, তাহলে দেখো আমি একটা লেখচিত্র আছে। কি লেখচিত্রটা? আমরা ওয়াই ইকোয়াস টু এম এক্স প্লাস সি লেখচিত্র জানি তো। এম এক্স প্লাস সির হয় একটা, এম এক্স মাইনাস সি হয়। আমি যখন পড়েছিলাম তোদেরকে 11-এ ওয়াই ইকোয়াস টু এম এক্স প্লাস সি আর এম এক্স মাইনাস সি এর লেখচিত্র রেখেছিলাম। এম এক্স প্লাস সি এর ক্ষেত্রে কেমন হয়? এটা ওয়াই ইকোয়াস টু এম এক্স প্লাস সি এর টাকছি, লেখচিত্রটা এরকম হয়। এদিক বড় হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হলো এম, আর এখান থেকে এটা হলো সি। এটা হচ্ছে ওয়াই ইকোয়াস টু এম এক্স প্লাস সি। আর ওয়াই ইকোয়াস যদি এম এক্স মাইনাস সি যদি হয়, তাহলে দেখো সবাই লেখচিত্র এরকম হয়ে যায়। এদিক বড় এক্স গেল, এদিক বড় ওয়াই গেল, লেখচিত্র এরকম হয়ে যায়। কারণটা কি? এটা হচ্ছে কত প্লাস সি, উপরে দিয়ে থাকলে প্লাস হয়, তো নিচে দিয়ে থাকলে মাইনাস হবে, তার জন্য এটা হয়ে গেল কত মাইনাস সি। এই যেখান থেকে এটা হচ্ছে এইটুকুটা, ঠিক আছে। আর এটা হয়ে গেল এম। তাহলে আমরা দেখো যে এই যে দেখো ওয়াই ইকোয়াস টু এম এক্স মাইনাস সির সঙ্গে এইটা এই সমীকরণটা কি করছে? ম্যাচ করছে। তো আমি এরকম একটা লেখচিত্র রাখছি, দেখো তাহলে এদিক বরাবর এক্স, আর এখানে এক্স মান কত আছে দেখো তো নিউ। তাহলে এদিক বরাবর কি যাবে বলো তো? নিউ যাবে, ঠিক আছে। ভি জিরো কত বরাবর? ওয়াই অক্ষ বরাবর, দেখো এদিক বরাবর ওয়াই অক্ষ যাবে, মানে এদিক হচ্ছে কত ভি জিরো যাচ্ছে। আর যেহেতু এটা ওয়াই ইকোয়াস টু এম এক্স মানে সি এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে এরকম একটা দাগ টেনে দিলাম, টেনে দিলাম। তাহলে এবার দেখো এই যে আমি যেটুকুটা বাদ দিয়ে দেখো তো যেই ছবিটা আমি যে পাচ্ছি, কিছুক্ষণ আগে মনে হলো না আমি একটা নিউ ভার্সেস ভি জিরো একটা লেখচিত্র রেখেছিলাম, কম্পাঙ্ক ভার্সেস নিবৃত্তি বিভব লেখচিত্র। দেখো তো আমি যে জিনিসটা বুঝিয়েছিলাম, তাহলে এখান থেকে পুরোপুরি যথাযথ আমার মিলে আছে। আর এই জিনিসটাকে কি বলেছিলাম বলো তো? এই জায়গাটা কি প্রারম্ভ কম্পাঙ্ক? হ্যাঁ, এটা অবশ্যই প্রারম্ভ কম্পাঙ্ক নিউ জিরো, ঠিক আছে। আচ্ছা, এবার এটা কি বলি আমরা? এম, মানে নতি বলি এটাকে এম। যেখানে এম সমান কত আছে বলো তো? এইচ বাই ই। তাহলে এটা হয়ে গেল কত আমাদের? এইচ বাই ই, ঠিক আছে। আচ্ছা, সি, সিটা কত দেখো তো? ওমেগা জিরো বাই ই। সিটা কোনটুকুটা? এইটুকুটা সি। তাহলে এটা হয়ে গেল কত আমাদের? ওমেগা জিরো বাই ই। তাহলে দেখো তো আইনস্টাইনের যে পুরো সমীকরণটা ভি জিরো ইকলস টু এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস ওমেগা জিরো বাই ই, এই যে লেখচিত্রটা, এই সমীকরণটা, এই সমীকরণটা দেখো তো আমি লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারলাম তো। তো আমার টপিকটা হচ্ছে এটাই যে লেখচিত্রের মাধ্যমে আইনস্টাইনের সমীকরণের ব্যাখ্যা। লেখচিত্রের মাধ্যমে আইনস্টাইনের সমীকরণের ব্যাখ্যা, ব্যাখ্যা বা প্রকাশ যাই লিখতে পারো, ঠিক আছে। এখান থেকে আমাদের কি যে জিনিসটা জানতে হবে কি, যে আমি যেসব জিনিসগুলো পড়েছি কিছুক্ষণ আগে, সেসব জিনিসগুলোর সঙ্গে কিছু জিনিস ম্যাচ করলো, নতুন কোনো জিনিস জানতে পারলাম। কি জিনিস জানতে পারলাম? যে এখানে মানে কখনো কোনো একটা এক মার্ক এমসি কোশ্চেনগুলো দিয়ে দেয় যে আইনস্টাইনের যে সমীকরণের যে সি ভ্যালুটা, এই যে সি ভ্যালুটা, এই সি ভ্যালুটা মান কত? সেটা হচ্ছে কত? ওমেগা জিরো বাই ই। এই যে এখানে নতি, আইনস্টাইনের যে লেখচিত্র, যে আমার সমীকরণে যে লেখচিত্র রাখলাম, সেই লেখচিত্রের নতিটা, সেই নতিটার মান কত হয়? সেটা হচ্ছে কত? এইচ বাই ই। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা দেয় 1 মার্কের, ঠিক আছে। কোনো বলে দিতে পারে যে লেখচিত্রের মাধ্যমে আইনস্টাইনের সমীকরণটা প্রকাশ করো, তাহলে তোমাদের এরকম ভাবে একটা লেখচিত্র রাখতে হবে, ঠিক আছে। এটা যে ওয়াই ইকুয়ালস টু এমএক্স মানে সি লেখচিত্রের সঙ্গে আমরা কম্পেয়ার করে একটা লেখচিত্র আমরা বার করলাম, যে লেখচিত্রের মাধ্যমে আমরা আইনস্টাইনের সমীকরণটাকে ব্যাখ্যা করতে সক্ষম হলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার নেক্সট যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব
সেটা হচ্ছে কি বিকিরণের দ্বৈত সত্তা। বিকিরণের দ্বৈত সত্তা বা একে কখনো কখনো বলা হয় কণিকা তরঙ্গ কণিকা দিত। তরঙ্গ কণিকা দিত। দেখো তোমাদের আমি দোয়ারির বই থেকে পড়াচ্ছি, ফলে তোমাদের যেহেতু সবারই ম্যাক্সিমাম ছেলেপেলেরই দোয়ারির বইটাই আছে, তাহলে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো বিকিরণের দ্বৈত সত্তা জিনিসটা কি। বিকিরণের দ্বৈত সত্তা জিনিসটা হলো এটাই যে আমরা দেখো যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ, আমরা বললাম যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ হচ্ছে ফোটন কণা স্রোত। আর কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণকে ফোটন কণা স্রোত হিসাবে ধরে আমরা তিনটা ধর্ম ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিলাম। একটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ, কৃষ্ণ বস্তুর বিকিরণ। দুই নম্বর হচ্ছে কি আলোক তড়িৎ ক্রিয়া। আর তিন নম্বর হচ্ছে কি পারমাণবিক বর্ণালী। এই তিনটে জিনিস আমরা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিলাম। বিকিরণকে কণারূপী ধরে বা বিকিরণকে আমরা ফোটন কণা স্রোত হিসাবে ধরে আমরা তিনটা ধর্ম ব্যাখ্যা করতে পেরেছিলাম। কিন্তু বিকিরণকে যদি আমরা তরঙ্গ হিসাবে ধরি তাহলে তিনটা ধর্মকে আমরা কিন্তু আলোচনা করতে পারবো না। এবার হচ্ছে গল্প যে বিকিরণকে যদি আমরা ফোটন কণা স্রোত হিসাবে যদি ধরি তাহলে তিনটা ধর্ম আমরা ব্যাখ্যা করতে পারছি, কিন্তু আর কিছু কিছু ধর্ম আছে, যেমন 4 নম্বর ধর্ম হচ্ছে কি ব্যতিচার, 5 নম্বর হচ্ছে কি সমবর্তন, আর 6 নম্বর হচ্ছে কি অপবর্তন। এই যে ঘটনাগুলো বা এই ধর্মগুলো আমরা কি করতে পারি, এগুলো আমরা কিন্তু ফোটন কণা স্রোত হিসাবে যদি একটা তড়িৎচুম্বক বিকিরণকে ধরি তাহলে এই তিনটা জিনিস কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো না। এবার এই ব্যাখ্যাটা কে করছে, যদি একটা তড়িৎচুম্বক বিকিরণকে যদি আমরা তরঙ্গ হিসাবে ধরি তাহলে কিন্তু এই তিনটা ধর্মের বা তিনটা ঘটনা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে দেখো তড়িৎচুম্বক বিকিরণকে আমরা যদি কণাধর্মী ধরি, মানে কণা হিসাবে ধরি বা কণা স্রোত হিসাবে ধরি, তাহলে এই তিনটা ধর্মের বা তিনটা ঘটনার ব্যাখ্যা করতে পারবো। আর যদি আমরা তরঙ্গ হিসাবে ধরি তাহলে এই তিনটা ঘটনার আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে দেখো প্রকৃতপক্ষে এই যে 6টা যে আমরা ঘটনা দেখছি প্রত্যেকটা ঘটনার কিন্তু অস্তিত্ব আছে। তাহলে দেখো প্রত্যেকটা ঘটনা যদি অস্তিত্ব থাকে তাহলে প্রত্যেকটা ঘটনাকে বোঝাতে গেলে আমাকে তড়িৎচুম্বক বিকিরণকে দুই রকম ভাবে ভাবতে হবে। কি, যে তড়িৎচুম্বক বিকিরণের কণাধর্মীয় রয়েছে আবার তরঙ্গধর্মীয় রয়েছে। তো এই যে একটা তড়িৎচুম্বক বিকিরণের কণাধর্মী বা কণা ধর্ম, একটা তরঙ্গধর্মী বা একটা তরঙ্গ ধর্ম রয়েছে, এটাই হলো কি একটা বিকিরণের তরঙ্গ কণিকা দিত বা বিকিরণের দ্বৈত সত্তা। মানে এই যে দুই রকম ধর্ম, তরঙ্গ ধর্ম কণা ধর্ম, এটাকে বলা হয় কি বিকিরণের দ্বৈত সত্তা বা তরঙ্গ কণিকা দিত, বা যা একে ইংরেজিতে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তরঙ্গ কণিকা দিত। আচ্ছা, নেক্সট নেক্সট যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা কি, যে এখন তো আমরা একটা জিনিস জানলাম যে বিকিরণের কণা ধর্ম রয়েছে আবার তরঙ্গ ধর্ম রয়েছে। এবার এই দুটো ধর্মকে মাথায় রেখে একটা বিজ্ঞানী, যে বিজ্ঞানীকে বলা হয় বিজ্ঞানী ডি ব্রগলি একটা কথা বলেছিলেন যে বিকিরণে যেহেতু দুই ধরনের ধর্ম আছে, সেই ধর্মটাকে উনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তার উপরে তিনি একটা সিদ্ধান্ত এনে একটা কথা বলেছেন, যে বলেছিলেন যে বিকিরণের কণা ধর্ম তরঙ্গ ধর্ম দুটোই থাকা সত্ত্বেও আমরা বলতে পারি যে একটা কণার স্রোত একটা তরঙ্গের আকারে বিস্তার লাভ করতে পারে। দেখো একটা বিকিরণ একটা কণাধর্মী তরঙ্গধর্মী দুই ধরনের ধর্ম প্রদর্শন করতে পারে, তাহলে বলছে যে কোনো কণার স্রোত তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। তাহলে দেখো একটা রাস্তা দিয়ে আমি আলো যাওয়া মানে কি বলেছিলাম, ফোটন কণার স্রোত যাওয়া। আর তরঙ্গ তত্ত্ব বলছে একটা রাস্তা দিয়ে আলো যাওয়া মানে কি তরঙ্গ যাওয়া। এই দুটো কথাকে একসঙ্গে মিউচুয়ালি বলছে যে ফোটন কণার স্রোত যাওয়া মানে কি কণার স্রোত যাওয়া, আর সেই কণার স্রোতই নাকি একটা তরঙ্গের আকারে যায়। আর এই কথাটা কে বলেছে, বিজ্ঞানী ডি ব্রগলি যখন বলেছে কণার স্রোত যদি একটা তরঙ্গের আকারে যায়, আর প্রতিটা কণার শক্তি কি হয়, ই সমান কত হয়, এইচ নিউ হয়। এইচ নিউ সমান কি লেখা যায়, এইচ সি বাই ল্যামডা লেখা যায়। তাহলে দেখো তো আমার আলটিমেটলি এখান থেকে কী লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান এখান থেকে কী লিখতে পারি আমরা, এইচ সি বাই ই। তাহলে সিটা যদি আমরা নিচে পাঠাই তাহলে কত দেখো তো, এইচ বাই ই বাই সি। তাহলে এইচ সমান ল্যামডা সমান কত হচ্ছে, এইচ বাই পি। আমরা দেখো এটা পি কেন লিখলাম, আমরা ফোটন কণার ধর্মতে পড়েছিলাম ই কষ্ট কি হয়, পিসি হয়।
আর পি সমান কি লেখা যায়, ই বাই সি লেখা যায়। তাহলে এই যে আমার ল্যামডা সমান কত পেলাম, এইচ বাই পি পেলাম। এই ল্যামডাটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ বা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলি ওয়েভলেন্থ বা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। আর এই এক্সপেরিমেন্টটাকে বলা হয় কি, ডি ব্রগলি হাইপোথেসিস, হাইপোথেসিস বা ডি ব্রগলি প্রকল্প। তাহলে বিজ্ঞানী ডি ব্রগলি কি বলছে, যে কোনো কণার স্রোত তরঙ্গের আকারে বিস্তার লাভ করে, আর কোনো কণার শক্তি যদি ই হয় তাহলে ই সমান আমরা কি জানি, এইচ নিউ জানি, তাহলে এইচ সি বাই ল্যামডা হয়, ল্যামডা সমান এইচ সি বাই ই, ই বাই সি মানে জগত পি, তাহলে ল্যামডা সমান জগত এইচ বাই পি। এই কথাটা কে বলছে, বিজ্ঞানী ডি ব্রগলি বলছে। তার জন্য এই তরঙ্গটাকে বলা হয় বা তরঙ্গ দৈর্ঘ্যটাকে বলা হয় কি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। আর এই পুরো প্রকল্পটাকে বলা হয় ডি ব্রগলি প্রকল্প বা ডি ব্রগলি হাইপোথেসিস। এখান থেকে আমরা বলতে পারি যে এই যে আমরা একটা সম্পর্কটা পেলাম, সেই সম্পর্কটা একটা জিনিস আমরা বলতে পারি যে ল্যামডাটা মানে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, সবসময় কণার ভরবেগের ব্যস্তানুপাতি। তাহলে কণার ভরবেগ যদি বাড়ে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, আর ভরবেগ যদি কমে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। ঠিক আছে, তাহলে এখন আমরা নতুন হেডিং কি পেলাম, ডি ব্রগলি হাইপোথেসিস বা ডি ব্রগলি প্রকল্প। এবার এই প্রকল্পে যদি আমরা আস্তে আস্তে মানে পুরো বিস্তারে মানে বিস্তৃতভাবে যদি আলোচনা করতে যাই, তাহলে এই প্রকল্পটা কি ছিল সেই জিনিসটা আমরা আলোচনা করব। প্রকৃতপক্ষে ডি ব্রগলি পদার্থ তরঙ্গ নিয়ে আলোচনা করেছিল। পদার্থ তরঙ্গ কি, পদার্থ তরঙ্গটা ডি ব্রগলির মতে কণা যদি তরঙ্গের আকারে বিস্তার লাভ করতে পারে, তো দেখা যায় নাকি পদার্থ ডি ব্রগলির মতো তরঙ্গের আকারে বিস্তার লাভ করতে পারবে। তো পদার্থ যদি একটা তরঙ্গের আকারে বিস্তার লাভ করতে পারে তাহলে সেই তরঙ্গটা আমার কি বলতে পারি, পদার্থ তরঙ্গ। আর সেই পদার্থ তরঙ্গের দৈর্ঘ্য মানে তরঙ্গ দৈর্ঘ্যটা যদি আমরা ল্যামডা বলি, তাহলে ল্যামডা সমান কত হচ্ছে, এইচ বাই পি সমস্যা লিখে যায় কত, এইচ বাই এম ভি। ঠিক আছে, তাহলে দেখো কোনো পদার্থ যদি তরঙ্গের আকারে বিস্তার করে তাহলে সেই তরঙ্গটা কি বলছি আমরা, পদার্থ তরঙ্গ। আর সেই পদার্থ তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা যদি ল্যামডা হয় তাহলে ল্যামডা সমান কত হচ্ছে, এইচ বাই পি যেটা আমরা পেয়েছি। আর পি সমান আমরা কি লিখতে পারি, এম ভি, যেখানে পিটা কি ছিল, ভরবেগ। তাহলে এমটা হচ্ছে সেই পদার্থের ভর আর ভিটা হচ্ছে কি সেই পদার্থের গতিবেগ। তাহলে এবার দেখো আমরা ল্যামডা সমান কত পেয়ে গেলাম, এইচ বাই পি বা এইচ বাই এম ভি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তো আমরা যে রিলেশনটা পাচ্ছি আলটিমেটলি, ল্যামডা সমান কত, এইচ বাই এম ভি। ভি যদি স্থির হয়, জিরো হয়, তাহলে ল্যামডা কত হবে, ইনফিনিটি। ভি জিরো তাহলে ল্যামডা ইনফিনিটি। এর কথা মানে হলো যে কোনো স্থির কণার তরঙ্গ দৈর্ঘ্য থাকা সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি যে কণা গতিশীল হলে তবেই তার তরঙ্গ পাওয়া যাবে বা তার তরঙ্গ দৈর্ঘ্যের অস্তিত্ব থাকবে। তাহলে যদি কোনো কণা যদি স্থির হয় তার মানে তার বেগ যদি শূন্য হয় তাহলে তার কোনো তরঙ্গ দৈর্ঘ্য থাকবে না, তরঙ্গ দৈর্ঘ্য মানটা ইনফিনিটি হয়ে যাবে, যেটা কোনোদিনও বাস্তবে সম্ভব নয়। এবার যদি বেগ এই মানটা যদি পজিটিভ হয়, জিরো থেকে যদি বেশি হয়, তাহলে বলতে পারি যে বেশি হতে গেলে ল্যামডা কোনো একটা অস্তিত্ব থাকবে, সেটা যদিও ইনফিনিটি কাছাকাছি হলেও হতে পারে। তাহলে কথা হলো যে গতিশীল কণার সঙ্গে সবসময় কি করবে, একটা তরঙ্গের সঙ্গে জড়িত থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা ধরো সাপোজ যদি বলি এম সমান জিরো, এম সমান জিরো হলে কি হবে, ল্যামডা ইকুয়ালস ইনফিনিটি হবে। তাহলে কোনো কণার ভর যদি না থাকে তাহলে তার কোনো তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাবো না। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর কি, এই যে তোমার কী হবে, কনস্ট্যান্ট হবে, ল্যামডা সমানুপাতিক কত হবে, এইচ। তো আমরা তো জানি যে এইচটা কি কনস্ট্যান্ট, তাহলে এখানে কি হচ্ছে, ল্যামডাটা পুরোপুরি ডিপেন্ড হচ্ছে কার উপরে, এম আর ভি এর উপরে। এম যদি বাড়ে তাহলে ল্যামডা কমবে, ভি যদি বাড়ে তাহলে ল্যামডা কমবে, এম যদি কমে তাহলে ল্যামডা বাড়বে, ভি যদি কমে তাহলে ল্যামডা বাড়বে। তাহলে এম আর ভি এর উপরে পুরোপুরি নির্ভর করছে কি, ল্যামডা। ঠিক আছে, আচ্ছা ল্যামডা সমান এই যে আমরা এইচ বাই এম ভি যে পেলাম, এখান থেকে আমরা কি করব, যদি আমরা যে পদার্থ নিয়ে আলোচনা করছি বা কণা নিয়ে আলোচনা করছি, ধরলাম সেই কণাটা যদি একটা ইলেকট্রন কণা যদি থাকে, ইলেকট্রন কণা, তো ইলেকট্রন কণার ক্ষেত্রে আমরা যদি এক কাজ যদি করি কি, যে ল্যামডা সমান আমরা কি জানি, এইচ বাই এম ভি পেলাম। তো আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার সমান কত জানি, ই। ভি জিরো হয় মানে ই ভি লিখলাম। তো এখান থেকে এম ভি স্কোয়ার সমান কত হবে, 2 EV হবে। আচ্ছা এবার এখান থেকে যদি আমরা একটা ভি, আচ্ছা হলো তো এম ভি, তো আচ্ছা তাহলে এখান থেকে আমরা যদি এম স্কোয়ার ভি স্কোয়ার যদি করি, এম স্কোয়ার ভি স্কোয়ার যদি করি,
তাহলে কত হবে এখানে 2 MeV হবে হবে তাহলে এখানে যদি আমরা করি MV সমান কত হবে √2 MEV। তাহলে এখানে দেখো তো ল্যামডা সমান কত হচ্ছে MV সমান কত দেখো তো ল্যামডা সমান h/√2 MEV। ঠিক আছে, মনে রাখবে যে এই ভিটা হচ্ছে কিন্তু ভোল্টেজ আর এই ভিটা কিন্তু ভেলোসিটি। আমার লেখাটা যদি একই রকম হয়েছে কিন্তু আমি একটু আলাদা করে দিলাম, এটা ভিটা হচ্ছে ভেলোসিটি আর এই ভিটা হচ্ছে কিন্তু ভোল্টেজ। তাহলে ল্যামডা সমান আমরা কত পাচ্ছি h/√2 MEV। এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এমটা হচ্ছে ইলেকট্রন কণা ভর, যেহেতু আমরা এখানে কণা হিসেবে কাকে ধরছি, কণা হিসেবে ধরছি আমরা ইলেকট্রন কণাকে, ইটা হচ্ছে ইলেকট্রনের আধান আর ভিটা হচ্ছে আমাদের ভোল্টেজ। ঠিক আছে, এখন যদি আমি সব কিছুর মানটা যদি আমি আলটিমেটলি বসাই, ঠিক আছে, এক কাজ করছি h/√2 এটাকে আমার আলাদা করছি, ইন্টু লিখে যাবে কত 1/√v। তো সবগুলো যদি মান বসাই আলটিমেটলি মানগুলো আর লিখছি না এখানে, এখানে তোমরা ইলেকট্রনের ভর বসাবো, ইলেকট্রন এখানে আধান বসাবা, এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বসাবা, তাহলে এই মানটা হয় কত প্রায় 1.227 ইন্টু 10⁻⁹ বাই এইটুকুর মানটা বাই কত যেখানে √v হচ্ছে কত সমান এখানে ল্যামডা সমান। তাহলে এই দেখো আমরা এটা লিখতে পারি 12.27 ইন্টু 10⁻⁻10 বাই কত √v, তাই তো? এটা কত মিটারে আসে, যেটা আমরা সবগুলো এসআই বসাবো, তাহলে এটাকে লেখা যায় 12.27 অ্যাংস্ট্রম বাই √v কত সমান ল্যামডা সমান। তাহলে এই যে আমরা দেখো ল্যামডার সঙ্গে আমরা কি পাচ্ছি দেখো তো, এই যে ভোল্টেজ, ল্যামডার সঙ্গে ভোল্টেজের একটা রিলেশন পেয়ে যাচ্ছি, আর এই রিলেশন দিয়ে তোমাদের কিন্তু অঙ্ক করতে হবে। ঠিক আছে, কখনো কোনো অঙ্ক বলে দিবে তোমাকে, ভি এর ভ্যালু বলে দিবে তোমাকে, ভি এর ভ্যালু বসিয়ে তোমাকে ল্যামডার মান বার করতে হবে। তো মনে রাখবে ল্যামডা সমান কত 12.27 বাই ভি √v অ্যাংস্ট্রম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নেক্সট টপিক, আমরা যে পদার্থ তরঙ্গ পেলাম, এই পদার্থ তরঙ্গের সঙ্গে এক্স রশ্মির আমরা কি করব, সিমিলারিটি দেখব। ঠিক আছে, পদার্থ তরঙ্গের সঙ্গে এক্স রশ্মির সম্পর্ক, এক্স রশ্মির সঙ্গে সম্পর্ক। দেখো আমি ধরি ইলেকট্রনের ভরটা কত, ইলেকট্রনের ভর হচ্ছে আমরা জানি কত হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি হয়, আর ভি এর মানটা প্রায় অ্যাপ্রোপ্রিয়েটলি ধরে নিতে পারো তোমরা 10⁻7 মিটার পার সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, তো আমরা কি জানি পদার্থ মানে কি পথ তরঙ্গ যদি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত হচ্ছে h/mv। তো আমরা এইচ এর মান যদি বসাই 6.625 ইন্টু 10⁻⁻34 এসআই বসাচ্ছি, হ্যাঁ, এম এর মান হচ্ছে কত 9.11 ইন্টু 10⁻31 ইন্টু ভি মান হচ্ছে কত 10⁻7। ঠিক আছে, তো ল্যামডা যেহেতু আমরা এসআই করছি তাহলে এটা নর্মালি একটা কত মিটারে হবে। ঠিক আছে, তাহলে এই মানটা যদি বসাই, এই মানটা হয় প্রায় 7.3 ইন্টু 10⁻11 মিটারের কাছাকাছি হয়, 7.3 ইন্টু 10⁻11 মিটার। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটার একবার বসিয়ে চেক করে দেখে নিও, আমি এক্স্যাক্টলি বলছি না। তো এটা যদি আমরা লিখতে যাই 0.73 ইন্টু 10⁻10 এটা লিখা যায় মিটার, আর 10⁻10 মিটার মানে কত হয় 0.73, এটা হচ্ছে কত অ্যাংস্ট্রম হয়ে যায়, কারণ এক অ্যাংস্ট্রম সমান লিখা যায় কত 10⁻10 মিটার, আর সেন্টিমিটার হলো কত 10⁻8 সেন্টিমিটার হয়, এর আগে এটা আলোচনা করা হয়েছে। তো ল্যামডা মানটা কত পেলাম 0.73 অ্যাংস্ট্রম। তোমরা যখন পারমাণবিক নিউক্লিয়াস মানে এর দুটো চ্যাপ্টার পরে আছে, এর দুটো চ্যাপ্টার পরে আছে, যখন তোমাদের পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টার যখন পড়াতে যাব, ঠিক আছে, তখন তোমরা ওখানে দেখবে যে এক্স রশ্মি বলে একটা টপিক আছে, সেখানে দেখবে যে এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা অফ এক্স রে সেটা কত হয় 0.1 অ্যাংস্ট্রম থেকে 0.01 অ্যাংস্ট্রম থেকে শুরু করে 10 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়। ঠিক আছে, 0.01 অ্যাংস্ট্রম থেকে শুরু করে 10 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়। তো এইটুকু ওয়েভলেন্থের মধ্যে কিন্তু এক্স রশ্মির বর্তমান থাকে। দেখো যে এই যে আমরা 0.73 অ্যাংস্ট্রমটা পেলাম, এই 0.73 কিন্তু এইটুকুর মধ্যেই পড়ছে। তাহলে আমরা বলতে পারি যে পদার্থ তরঙ্গটা বা পদার্থ তরঙ্গে যে তরঙ্গ দৈর্ঘ্যটা অনেকটা এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মতনই। তাই এক্স রশ্মি যেহেতু একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ, তাহলে আমরা বলতে পারি যে এই যে আমরা
যে পদার্থ তরঙ্গ ধরছি, তাহলে এটা অবশ্যই একটা বিকিরণ যার ল্যামডাটা অনেকটা এক্স রশ্মি ল্যামডার মতনই। ঠিক আছে, এবার আমরা এই যে ডি ব্রগলি হাইপোথেসিস, ডি ব্রগলি প্রকল্প, এসব জিনিসগুলি আমরা পড়লাম। আলটিমেটলি আমাদের পড়ার উদ্দেশ্য হলো এটাই যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণের যে দুই ধরনের ধর্ম, কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম। তো এইসব জিনিস আলোচনা করার পর আরেকটা পরীক্ষা আছে বা আরেকটা এক্সপেরিমেন্ট আছে, ডেভিসন ও জার্মার এক্সপেরিমেন্ট। আমি সকলকে অনুরোধ করব যে তোমরা বাড়িতে একবার গল্পের আকারে ওই জিনিসটা নিয়ে পড়ে নেবে। আমি ওইটা আরেকটা আলাদা ভিডিও করে সেটা সেন্ড করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো সেখানে তোমাদের ভালো হবে। ভিডিও সাইজটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি ওটা এখানে আলোচনা করছি না। নেক্সট ভিডিওটা আমি ওই চ্যাপ্টারে বা ওই টপিকের উপরে আলোচনা করে দিব, ঠিক আছে? ওইটা বাদে এতদূর পর্যন্ত যেসব জিনিস নিয়ে আলোচনা করা হলো, আলটিমেটলি এতদূর পর্যন্ত আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তাহলে এবার আমি যদি বলি যে চ্যাপ্টার আমরা কি কি পড়লাম, এই চ্যাপ্টার আমরা পড়লাম যে কোয়ান্টাম থিওরিটা স্টার্ট কোথা থেকে হয়েছে। এবার যে তরঙ্গ তথ্যটা, তরঙ্গ তথ্য স্টার্ট কোথা থেকে হয়েছে, তরঙ্গ তথ্য কী নিয়ে আলোচনা করা হয়েছে, তরঙ্গ তথ্যের সাফল্য কী, তরঙ্গ তথ্যের ব্যর্থতা কী। তারপর ঢুকে গেলাম কি তরঙ্গ তথ্যের যেখানে ব্যর্থতা, একটা ব্যর্থতা হলো কি ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে শুরু করলাম আস্তে আস্তে আমরা আলোচনা করতে। ফটো ইলেকট্রিক ইফেক্টটা বুঝলাম, ফটো ইলেকট্রিক ইফেক্টের মধ্যে যেসব জিনিসগুলো রয়েছে সেসব জিনিসগুলো দেখলাম, প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্যগুলো দেখলাম, তাদের ধর্মগুলো দেখলাম, আলোকতড়িৎ ক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো দেখলাম। তারপর দেখলাম যে তরঙ্গ তথ্যটা, সেই তরঙ্গ তথ্যের ব্যর্থতা কোথায় কোথায়। যেসব ব্যর্থতাগুলো আমরা দেখলাম সেই ব্যর্থতাগুলোকে আমরা মাথায় রেখে সেই ব্যর্থতাগুলো দূর করতে আসলো কি কোয়ান্টাম তথ্য। এবার সেই কোয়ান্টাম তথ্য দ্বারা আমরা কী করলাম, সেই ব্যর্থতাগুলোকে আমরা দূর করলাম। তারপরে বিভিন্ন লেখচিত্রের মাধ্যমে আইনস্টাইনের সমীকরণগুলোকে প্রকাশ করে টোরে আলটিমেটলি আমরা আসলাম যে এই যে তরঙ্গ তথ্য, মানে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণে যে দুই ধরনের ধর্ম রয়েছে, কণা ধর্ম, তরঙ্গ ধর্ম, এই ধর্মগুলোকে নিয়ে এক বিজ্ঞানী ডি ব্রগলি তিনি অনেক কিছু তথ্য দিলেন। সেই তথ্য আমরা জানতে পারলাম যে ডি ব্রগলি একটা তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, সেই তরঙ্গটার ল্যামডা তোমার কত h/mv। ঠিক আছে, আমরা ল্যামডা রাশিমালা দেখলাম, ল্যামডার মান দেখলাম। তো আলটিমেটলি আমরা এতদূর পর্যন্ত যা দেখলাম বুঝলাম, এর মাধ্যমে আমাদের কিন্তু কোয়ান্টাম তথ্য যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা কিন্তু শেষ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা।